হ্যালো বন্ধুরা, আজ আমরা রেড টু সিনেমাটা নিয়ে কথা বলবো। যদি রেড টু সিনেমা আমার কাছ থেকে শুনতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রেড টু সিনেমার প্রথম সিনেই দেখা যাচ্ছে যে পার্টনায়ক যাচ্ছে রেড করতে, ৭৪তম রেড করতে যাচ্ছে রাজা সাহেবের বাড়িতে। সেই সময় রাজা সাহেবের বাড়িতে পার্টি হচ্ছিল আর রাজা সাহেব প্রচণ্ড মজা করছিল। যখন রাজা সাহেবের কাছে খবর গেল যে পটনায়ক এসছে রেড করতে, তখন তার সমস্ত ধনসম্পত্তি সে কি করলো, বাড়ির পিছন রাস্তা দিয়ে পাচার করে দিল। কিন্তু রেড করতে যখন গেছিল তখন পটনায়ক যায়নি। পটনায়ক ছিল, অপেক্ষায় ছিল তার বাড়ির পিছন দিয়ে যে ধনসম্পত্তি নিয়ে যাচ্ছে সেটা বাজেয়াপ্ত করার। আর এরা যখন রাজা সাহেবের বাড়িতে পৌঁছলো তখন রাজা সাহেব গুলি গুলি করে ওদেরকে আসতে বাধা দিচ্ছিল। ওরা আর আসতে পারলো না, আর পার্টনার ধরলো তার ধনসম্পত্তি নিয়ে গেল, ধনসম্পত্তিগুলো সব। তখন রাজা সাহেবের লোক বললো যে এত এত ধনসম্পত্তি কিছু নিয়ে ব্যাপারটা সেটেল করার জন্য। তখন পার্টনায়কের স্বভাব বিরুদ্ধে যে কাজটা সেটাই করলো, ঘুষ চাইলো ২ কোটি টাকা। রাজা সাহেব তো অবাক হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, ২ কোটি টাকারও বেশি সম্পত্তি ছিল, সে কারণে রাজি হয়ে গেল। রাজি হয়ে গিয়ে দিয়ে দিল। কিন্তু পরের দিন খবরের কাগজে সব বেরিয়ে গেল যে পাটনায়ক ঘুষ নিয়েছে। সেই কারণে পাটনায়ককে ট্রান্সফার করে দিল ভোজে। আচ্ছা, তারপরের সিনে আমরা দেখছি যে পাটনায়ক ভোজে যাচ্ছে এবং রাস্তায় গান বাজনা হলো, হয়ে সে ভোজে পৌঁছালো। পৌঁছানোর পরে সে প্রথম দিনই কাজে লেগে গেল এবং সবার আসার আগেই সে অফিসে চলে গেল। গিয়ে সমস্ত পেপারপত্র দেখতে শুরু করলো যে কোথাও কোনো ফাঁক আছে কিনা, কারুর রেপ করা যায় কিনা এরকম। তো দেখতে দেখতে সে কিছুই পেল না। অথচ আর অফিসের লোকজন তাকে নিয়ে খুব ক্রিটিসাইজ করছিল, কথা বলছিল যে এই যে ঘুষ নেওয়ার জন্য আজকে এই অবস্থা। যাই হোক, তারপরে পটনায়ক তার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেল ওখানে দাদা সাহেব বলে রিতেশ দেশমুখ, সেই ছিল মন্ত্রী। তার ফাউন্ডেশনে ঘুরতে গেল এবং অন্যান্য জায়গায় ঘুরতে গিয়ে সে সব কিছু দেখে একটু অবাক হয়ে গেল। অথচ দাদা সাহেবের মানে পুরো ক্লিন, তার কোনো আম, বাজে কিচ্ছু পেল না। কিন্তু মনে একটা খটকা লাগলো, সেই কারণের জন্য দাদা সাহেবের সম্পর্কে এনকোয়ারি করতে লাগলো। এনকোয়ারি করে অনেক কিছু জানতে পারলো যে অনেক গরিব অবস্থা থেকে আজ আজ এই জায়গায়, কিন্তু প্রচণ্ড দয়ালু, প্রচণ্ড মাতৃভক্ত এবং লোকের পাশে থাকে, লোককে হেল্প করে, লোকের ব্যবসা ঠিক করতে হেল্প করে এবং যার যা অসুবিধা হয় সমস্ত হেল্প করে। এইটা শোনার পরে পাটনায়কের খটকা লাগে এবং দাদা সাহেবের বাড়ি রেড করতে যায়। রেড করতে গিয়েই দেখা যাচ্ছে যে রিতেশ দেশমুখ যে দাদা সাহেব, সে তার মায়ের পা ধুয়ে দিচ্ছে এবং মাতৃবন্দনা করছে। রেড করা নাম শুনে সে তো অবাক হয়ে গেল এবং তার বাড়ির লোকরা অবাক হয়ে গেল যে এখানে তো কিছুই নেই, এত সৎ একটা মানুষ। যাই হোক, রেড করলো, করার পরে কিছুই পেল না। কিছু না পাওয়ার জন্য পাটনায়ককে সাসপেন্ড করে দেওয়া হলো। এবার পাটনায়ককে যখন সাসপেন্ড করে দেওয়া হলো, কিন্তু পাটনায়কের মনের মধ্যে সন্দেহ গেল না। এর মধ্যে দাদা সাহেব একটা কথা বলেছিল যে তোমার চোখের সামনেই আছে কিন্তু তুমি কিছু দেখতে পাচ্ছ না, তুমি কিছুই করতে পারবে না। এইটা খটকা লাগায় ও আরো এনকোয়ারি শুরু করলো। করতে করতে দেখলো তার একটা গার্লফ্রেন্ড ছিল, যার বিয়ের আগে সে সুইসাইড করে। এবং এই পাঠানায়কের জায়গায় এলো একটা অত্যন্ত করাপ্টেড ইন্সপেক্টর, যিনি প্রথম দিন গিয়েই দাদা সাহেবের একদম পায়ে পড়ে গেছে দিয়ে তুমি যেটা বলবে সেটাই, আর আমি তোমার কোনো ব্যাপারে থাকবো না, কিন্তু তার বদলে তুমি আমাকে আমাকে দেখো এবং আমাকে টাকা পয়সা দিও, এটাই হচ্ছে মেন কথা। পাটনায়ক সমস্ত কিছু ইনকোয়ারি করতে করতে সে অনেক কিছু জানতে পারলো। জানতে পারার পরে যে ওর সম্পত্তি কোথায় ছিল এবং রেড করার আগে সে কোথায় পাচার করে দিয়েছে সমস্ত কিছু জানতে পারলো। জানতে পেরে অফিসের একজনকে বলল, যে পাটনায়কের প্রচুর ফ্যান, সেরকম একজনকে বলল যে যাও ওইখানে গিয়ে রেড করো। সে নতুন ইন্সপেক্টরকে বলল যে আমি একটা ক্লু পেয়েছি যে ওখানে রেড করার জন্য। ওখানে রেড করার পরে পেল ২০ কোটি টাকা। দাদা সাহেবের কাছে গিয়ে বললো আমি তো জানতাম না, ইন্সপেক্টর গিয়ে বললো আমি তো জানতাম না যে এটা আপনারে, কোথায় কি আছে বলে দেন তাহলে আমি ওই ওই জায়গায় রেড করতে যাবো না। তো দাদা সাহেব তো খুব চালাক, দাদা সাহেব বললো না যে কি কোথায় কি আছে। তো চলে গেল। পাটনায়ক আরও অনেক জায়গায় রেড করালো, রেড করে অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করলো। এবার
দাদা সাহেবের বিরুদ্ধে কেস করলো পাটনায়ক। কেস করলো যে উকিল, সে অত্যন্ত করাপ্টেড একটা উকিল, যে টাকা ছাড়া কিছু বোঝে না। সেই উকিলকেই আবার দাদা সাহেবও হায়ার করতে চাইলো, কিন্তু সেই উকিল তার কাছে 2 কোটি টাকা চাইলো। দাদা সাহেব দেওয়ার জন্য রাজিও হয়ে গেল। সমস্ত জায়গা রেড করার পরে যখন আর কোনো উপায় না পেয়ে দাদা সাহেব নিজেই উকিলকে 2 কোটি টাকা দিল। যখন টাকা দিচ্ছিল তখন দাদা সাহেব ছিল আর উকিল ছিল। কোর্টে কেস উঠলো, কিন্তু উকিল পাল্টি খেয়ে গেল। উকিল বলল দাদা সাহেব তাকে 5 কোটি টাকা দিয়েছে, তার জন্য একটা ভয়েস রেকর্ডিংও দেখালো। কিন্তু কি হলো তাতে? অন্য বিপক্ষের উকিল বলল যে না, এরকম অডিও রেকর্ড কোনো ক্লু না, এটা কোনো প্রমাণযোগ্য হবে না। তখন সেই টাকা দেখিয়ে দিল। দাদা সাহেবের তো সমস্ত পাওয়ার চলে গেল, প্রমাণ হয়ে গেল, ওর সমস্ত পাওয়ার কেড়ে নিল কোর্ট থেকে। কেড়ে নেওয়ার পরে তখন এদিকে পার্থনায়ক বলছে যে ফোন করে, আমি তো তোমার সমস্ত কিছু নিয়েছি, আরও একটা জিনিস আছে যেটা আমি নেব, সেটা হচ্ছে সোনা। একটা মানে ও বিশাল অঙ্কের সোনা ছিল, এবং আরও অনেক সম্পত্তি ছিল, অনেক জমি ছিল, যেটা দাদা সাহেব কী করেছিল, ওই মেয়েদের সঙ্গে বাজে একটা সম্পর্ক তৈরি করে তাদের নামে কিনে রেখেছিল। আর দাদা সাহেবের যে তাউজি ছিল, সে পার্ট 1 দেখিয়েছিল, তার বাড়ি রেড করে তাকে জেলে পাঠিয়েছিল। সে পেরোলে তখন বাইরে এলো। বাইরে আসার পরে সে তো কিছু করার নেই, সে শুধু একবার দাদা সাহেবের কাছে আর একবার মন্ত্রীর কাছে গিয়ে চুকলিবাজি করতে শুরু করলো। আচ্ছা, চুকলিবাজি, তার চুকলিবাজিটা দেখেছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবার তারপরে কি করলো পাটনায়ক, চিন্তা করছে যে কোথায় থাকতে পারে। তখন যে নতুন কমিশনারটা, যে নতুন ইন্সপেক্টরটা এসেছিল পাটনায়কের জায়গায়, এবার সে কি করলো, দাদা সাহেবের কাছে গিয়ে বলল যে আপনি আপনার সম্পত্তি অন্য একটা এমন একটা জায়গায় পাঠিয়ে দিন, হয় আমাকে বলুন, নাহলে একটা জায়গায় পাঠিয়ে দিন, নাহলে কিন্তু পাটনায়ক আপনাকে শেষ করে দেবে। পাটনায়কও এদিকে ফিরে এসেছিল, তারও সাসপেনশন উঠে গেছিল, ফিরে এসেছিল। দাদা সাহেবও প্রচুর সম্পত্তি দিয়ে তারও ওপর থেকে যত কেস ছিল সমস্ত কেস তুলে নিল, দুজনেই পাওয়ারে চলে এলো। এবারে লড়াইটা কোথায়? লড়াইটা হচ্ছে দাদা সাহেবকে পুরোপুরি শেষ করার, যেটা পাটনায়ক ওই ইন্সপেক্টরটাকে দিয়ে করালো। ইন্সপেক্টরটা আসলে ছিল পাটনায়কের লোক। দাদা সাহেব তার সমস্ত সম্পত্তি তার নতুন 5 স্টার হোটেলে নিয়ে রাখলো। লাস্ট 5 স্টার হোটেলে রেড করলো। ওই নতুন ইন্সপেক্টরটা মানে পিছনে থেকে থেকে দেখে নিল কোথায় রেখেছে, ওখানে রেড করলো। রেড করার পরে তো ওখান থেকে সোনার কত সোনা উদ্ধার করলো। এবারে অনেক টাকাও উদ্ধার করেছিল, কিন্তু আসল টাকা ছিল অন্য একটা জায়গায়, একটা বন্ধ একটা ঘরের মধ্যে। কিন্তু সেইটা ওরা প্রথমে বুঝতে পারেনি। তারপর ঘরের দরজা ভেঙে দেখলো তার মধ্যে প্রচুর সোনা দানার সম্পত্তি। আর পাটনায়ককে কে এত ইনফরমেশন দিয়েছিল? দাদা সাহেবেরই পিএ, যে পাটনায়কের বন্ধু। তাকেও দাদা সাহেব ধরে প্রচণ্ড মেরেছিল এবং ওই হোটেলেই বন্দি করে রেখেছিল। তাকেও উদ্ধার করলো, এবং শেষমেশ দাদা সাহেব জানতে পারলো যে ইন্সপেক্টরের কথা শুনে ওরা মানে দাদা সাহেব ইন্সপেক্টরের কথা শুনে দাদা সাহেব সব জায়গায় এক জায়গায় টাকা পয়সা রেখেছে, সেই ইন্সপেক্টরটা আসলেই পাটনায়কের লোক। ওপরে কারেকশন দেখায়, কিন্তু ভীষণ সৎ একজন ইন্সপেক্টর। যাই হোক, সব কিছু বাজেয়াপ্ত করলো, কিন্তু আসল হচ্ছে সোনা, যেটার কন্ডিশনেই পাটনায়ক আবার ফিরে এসেছিল। সেই সোনাটা কোথাও পাচ্ছিল না। তারপরে দাদা সাহেবের লোকজন এসে সমস্ত ঘিরে ফেলে ওদের বেরোনোর রাস্তা বন্ধ করে দিল। তখন ওরা একটা ট্রিক করলো। তখন ওপর থেকে জনগণেরই তো টাকা, ওগুলো টাকা ওড়াতে শুরু করলো। আর যেসব লোকরা এসছিল দাদা সাহেবকে বাঁচাতে, তারা চলে গেল টাকা নিতে। রাস্তা ক্লিয়ার, সমস্ত সম্পত্তি সরিয়ে দিল। এবারে হচ্ছে সোনাটা কোথায় সেটা তো পাটনায়ক জানে না, এবং সেটা খবরও পায়নি। তখন মানে দাদা সাহেবেরই মানে হোটেলেই কাজ করে একজন মহিলা, সে বলে দিল যে সোনাটা একটা
তালাবের মধ্যে রয়েছে, মানে একটা পুকুরের মধ্যে রয়েছে। তখন পুকুর থেকে টাকাটা তুললো। এদিকে এর মধ্যে পাঠানায়কের বউ গিয়ে দাদা সাহেবের মাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছিল যে দাদা সাহেব কিভাবে মেয়েদের ওপর অত্যাচার করে, মেয়েদের সঙ্গে বাজে সম্পর্ক করে তাদের নামে সম্পত্তি কিনেছে, এবং কত কত ধরনের কত রকম করাপশন সে করেছে। যাই হোক, এইসব জানার পরে ওর মা তো প্রচণ্ড রেগে গেল, মনে কষ্টও পেল। পাঠানায়ক যখন নিয়ে বেরোতে যাচ্ছিল, তখন জনগণ, কিছু জনগণ মারতে গেল। তখন দাদা সাহেবের মা আসলো। মা এসে তখন বাধা দিল, এবং তার অন্যায়ের জন্য সবার সামনে নিজের পায়ের জুতো খুলে মাথায় রাখলো। তখন দাদা সাহেব এসে মাকে বাধা দিল, বলল যে না মা, এটা তুমি করো না, এটা তো আমি করেছি, আমার পাপের জন্য আমি করেছি বলে ওই জুতোটা নিয়ে নিল, এবং ওর মা চলে গেল। তখন সবাই জানতে পারলো যে ও মেয়েদের সাথে এরকম বাজে সম্পর্ক করে তাদের জীবন নষ্ট করে দিয়েছে। তখন সবাই মিলে দাদা সাহেবকে মারতে গেল, কিন্তু পাঠানায়ক বললো যে বাঁচিয়ে দিল, এবং বললো না, তোমরা মেরো না, এ হচ্ছে আইনি শাস্তি দেবে বলে ছাড়িয়ে নিল। এবং আইন শাস্তি দিল কি, তাকে জেলে পাঠিয়ে। আর জেলের মধ্যে দেখালো তার তাওজি আর ও দুজনে মিলে একই লকআপের মধ্যে রয়েছে। তাওজি তাকে ওয়েলকাম করলো এবং বলল যে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, তুমি যে জেলে এসছো এখানেই তোমাকে থাকতে হবে। এই হচ্ছে রেড টুর পুরো গল্পটা। যদি গল্পটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অজয় দেবগন ইজ মাই বেস্ট ফেভারিট। তো অ্যাক্টিং থেকে শুরু করে সব কিছু ভীষণ সুন্দর হয়েছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে তোমরা। আমি খুব তাড়াতাড়ি নতুন একটা সিনেমার আবার এক্সপ্লেনেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।